আমার আজকের ডেস্টিনেশন কলকাতার বুকে এশিয়াস লার্জেস্ট শিব টেম্পল। কিভাবে আসবেন? খিদিরপুরের বাসে উঠবেন, বলে দেবেন ভূ কৈলাস বাস স্টপে নামবেন, ওনারা নামিয়ে দেবেন। একটা গেট আছে, টাইমিং সকাল 5টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। গেট থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই ভিতরে, লোকাল লোকদের হেল্প নেবেন বা গুগল ম্যাপে দিয়ে দিতে পারেন। হিস্ট্রিটা আমি আপনাদের একটু জানাই। ভূকৈলাস রাজপরিবারের যাত্রা শুরু জয়নারায়ণ ঘোষালের হাত ধরে। মর্তে তিনি কৈলাসধাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাই ভূকৈলাস এই নামেই রাজবংশটির নামকরণ। অবশ্য ঘোষাল বংশের দাপট তার অনেক আগে থেকেই ছিল। যেখানে আজকে ফোর্ট উইলিয়াম দাঁড়িয়ে আছে, তার আশেপাশের অঞ্চলেই ছিল ঘোষালদের বসতবাটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ওই এরিয়াতে দুর্গ হবে বলে তারা জায়গাটা ছেড়ে দেয়। তখন গভর্নর অফ বেঙ্গল ছিলেন হ্যারি ভেরেস্ট। রাজা জয়নারায়ণ ঘোষাল তারই দেওয়ান। নিজেদের জমির বিনিময়ে খিদিরপুরে জমি পেলেন তিনি। খিদিরপুর তখন জঙ্গলাকীর্ণ এলাকা। এই খিদিরপুরেই একটি রাজবাড়ি তৈরি করলেন জয়নারায়ণ। প্রতিষ্ঠা করলেন শিব কুলদেবীর মন্দির, সেটা 1781 সাল। জয়নারায়ণের পিতামহ কন্দর্প ঘোষাল ছিলেন নামকরা নুন ব্যবসায়ী, পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীও। পসার তার খুব ভালোই ছিল। তার 3 ছেলে কৃষ্ণচন্দ্র, গোকুলচন্দ্র এবং রামচন্দ্র। কৃষ্ণচন্দ্র ছিলেন একাধারে ধনবান ও ধর্মবান, প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। অন্যদিকে সাধক কবি রামপ্রসাদের সঙ্গেও তার গভীর সখ্যতা ছিল। খিদিরপুরের পতিত পাবনীর মন্দির নির্মিত হলে তার পুজো করেছিলেন স্বয়ং রামপ্রসাদ। কৃষ্ণচন্দ্রের ভাই গোকুলচন্দ্র ছিলেন গভর্নর বেরলিস্টের দেওয়ান। মির্জাফর নবাব হওয়ার পর কোম্পানি পলাশির যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ আদায় করেছিল 70 লক্ষ টাকা। সেই টাকা যথাযথভাবে ভাগ করার জন্য 13 জন কমিশন নিযুক্ত হয়েছিল। গোকুলচন্দ্র ছিলেন তাদের মধ্যে একজন। আর জয়নারায়ণ ছিলেন পণ্ডিত মানুষ, আরবি, ফার্সি, সংস্কৃত, বাংলা, ইংরেজি সবেতেই সুদক্ষ। প্রথম জীবনে নবাব নাজিমের নায়েব ছিলেন, পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ হয়েছিলেন। সেই কাজ এতই ভালো ছিল, খোদ হেস্টিংস বাদশার কাছ থেকে তিনি বহু প্রশংসা অর্জন করেছেন। সেই ঘটনা স্মৃতি হয়ে রয়ে গেছে একটি কামানে। এসব ছাড়াও পেয়েছিলেন মহারাজা বাহাদুর খেতাব। খিদিরপুরে কালীবাগান এলাকায় 108 বিঘে নিচু জায়গায় পরিখা বেষ্টিত চমৎকার প্রাসাদ নির্মাণ করেন তিনি। তার কাছেই শিবগঙ্গা নামে একটি দিঘি খনন করান। দিঘির পূর্ব পশ্চিম তীরে রক্তকমলেশ্বর আর কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির নির্মাণ করান। এত পুরনো মন্দিরের গায়ে ভাস্কর্য এখনও কিছুটা রয়ে গেছে। 18 ফুটের শিবলিঙ্গ দেখলে সত্যি অবাক হতে হয়। শিবলিঙ্গটা দেখে সত্যি অবাক হলাম। এশিয়ার লার্জেস্ট শিবলিঙ্গ যে কলকাতার বুকে আছে, সেখানে এতদিন আসা হয়নি। খুব কাছ থেকে দেখতে পাবেন এই শিবলিঙ্গ। আরও একটা কথা বলি, এখানে পুজো যে দিনক্ষণ, মানে ধরুন শিবরাত্রি বা অন্য যে বিশেষ অনুষ্ঠান হয়, এখানে এলে কিন্তু ভালো করে পুজো দিতে পারবে। এবারে ঘুরে দেখাচ্ছি পুকুরের চারিপাশ। কয়েকটা মন্দির আছে পুকুরের চারিদিক ঘিরে, চেষ্টা করবেন সবগুলো ঘুরে দেখার। এখানে আরেকটা কথা বলে রাখি, রাজবাড়িটাও যেতে পারেন আপনারা, তবে সবসময় সেটা খোলা থাকে না। আপনারা চেষ্টা করতে পারেন গিয়ে, ওখানে ঠাকুর দালান আছে, সোনার দুর্গা মন্দির আছে, চেষ্টা করে দেখতে পারেন। যদি যেতে পারেন একবার ঘুরে আসবেন। কুলদেবী পতিতপাবনী দুর্গার মন্দির, একসময় শোনা যায় গঙ্গার জল এসে নাকি মূর্তির পা ধুইয়ে দিয়ে যেত, আর সেই থেকেই পতিতপাবনী নামে জন্ম হয়েছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে 2টি কামান। পতিতপাবনী ছাড়াও রয়েছে মকরবাহিনী গঙ্গা, পঞ্চানন্দের রাজরাজেশ্বরী ও মহাকালের মূর্তি। মন্দিরটি অবস্থান এমনভাবে করা হয়েছিল যাতে কুলদেবী সরাসরি দেখতে পান পুষ্করিণীর পাশে শিব মন্দির এবং রাজপ্রাসাদ।
জয়নারায়ণ ঘোষালের অবদান শুধু মন্দির নির্মাণেই নয়, ইসলামিক যুগের অন্ধকার কাটিয়ে শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তার ভূমিকা স্মরণযোগ্য। শারীরিক অসুস্থতার জন্য জয়নারায়ণ যে সময়টা কাশীতে ছিলেন, তখন তিনি সেখানেও স্কুল তৈরি করেছেন। তার পুত্রর সাথে মিলে শুধুমাত্র কলকাতায় আধুনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন এটা নয়, স্কুলের কিছু খরচাও তিনি নিয়মিত দিতেন। শিবরাত্রির সময় এখানে 1 মাসব্যাপী অনুষ্ঠান ও মেলা বসে। তাই যারা এখনও এই মন্দিরটি দেখেননি, ওদের অবশ্যই একবার দেখে আসুন। কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির আছে, যেটা এশিয়াস লার্জেস্ট শিব টেম্পল, মিস করে যাওয়া উচিত না। খিদিরপুর আসলে একটা 1 ডে ট্রিপের প্ল্যান করে আসবেন। ভূকৈলাস মন্দির, জগন্নাথ দেবের মন্দির, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে বানানো হয়েছে। মা লক্ষ্মী মন্দির, যেটা সেন্ট থমাস স্কুলের অপোজিটে আছে সেই মন্দির। আরও কিছু মন্দির আছে, আমি সম্পর্কে লিখিয়ে দিচ্ছি, এগুলো অতি অবশ্যই দেখে রাখুন। খিদিরপুরের বাকি মন্দিরের ভিডিও ডিটেলসের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্স। এটা রাজবাড়ি যাওয়ার মেন গেট, জরাজীর্ণ অবস্থা আছে। কৈলাস মন্দির থেকে বেরিয়েই দেখতে পাবেন শীতলা মন্দির, খুব বড় শীতলা মন্দির এটা, তাই এটাও আপনারা দর্শন করে আসতে পারবেন। আর মন্দিরের টাইমিং মোটামুটি একই রকম থাকে, দুপুরটা বন্ধ থাকে, সকাল থেকে খোলা থাকে, আবার বিকেল থেকে খোলে মন্দির। তো খিদিরপুর 1 ডে ট্রিপের একটা আইডিয়া আপনাদের হলো, সেভাবে ঘুরে নিতে পারেন খিদিরপুর অঞ্চলটা। আর ভূকৈলাস মন্দিরটা অতি অবশ্যই দেখে আসবেন।